আচ্ছা, চলে আসো। ওকে, তোমরা হয়তো বা আজকে ফ্রেমিং দেখে বুঝতে পারতেছো আজকে একটু আমার ক্লাসটা স্টার্ট করতে করতে দেরি হয়েছে, কারণ ফ্রেমিং গুছাইতে গুছাইতে একটু দেরি হয়ে গেছে আর কি। তো আজকে একটু জুমটা একটু কম মনে হতে পারে। হ্যাঁ, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো ফিক্স করে ফেলা হবে। একটু জুমে একটু এদিক সেদিক হয়েছে আর কি। হ্যাঁ, তো হোপফুলি এগুলো নেক্সট ক্লাসে ফিক্স করে ফেলা হবে। তো আজকে একটু আমাদের একটু কষ্ট করে আর কি, মানে এইভাবে ক্লাস করতে হবে। ওকে, তো চলো আমরা আজকে শুরু করি রুই মাছের। আমরা আছি আজকে 2 নম্বর লেকচার রুই মাছের। তো আমরা আগের দিন রুই মাছের রক্ত সংবহন তন্ত্র পড়ছিলাম। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রুই মাছের যে হাড় আছে, রুই মাছের হাড়ের গঠন পড়ছি। রুই মাছের যে এক চক্র সংবহন হয় সেটা আমরা জানছি। এবং আমরা এটাও জানছি যে রুই মাছের এক চক্র সংবহন, এটা তো দেখলামই। তার পাশাপাশি আমরা এটাও জানছি যে রুই মাছের যে হৃৎপিণ্ড, এটাকে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট বলা হয়। ঠিক আছে, তো এগুলো আমরা সব কিছু জেনে ফেলছি। তো আজকের ক্লাসে আমরা এর পরবর্তী যে অংশগুলো আছে এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তবে রুই মাছের শিরাতন্ত্র আর ধমনীতন্ত্র আমরা একটা অংশ আছে, ধমনীতন্ত্র আর শিরাতন্ত্র। এই যে হাড় থেকে যে রক্তটা বের হলো, বের হয়ে কোথায় যাবে? বের হয়ে যাবে হচ্ছে ফুলকাতা যাবে। তো এই যে এই জিনিসটা আসলে আমাদের মানে ফুলকাটা আগে বোঝা লাগবে, তারপর আমরা ধমনীতন্ত্রটা বলবো। তো আজকে একটু কিছু জিনিস সিরিয়াল থেকে দূরে গিয়ে পড়াবো। যেমন আমি তোমাদের মেন বইয়ে থাকি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে মেগা এক্সামের পুরস্কার। মেগা এক্সামের পুরস্কার অলরেডি দেখা শুরু হয়েছে, পাইছো না অনেকে মেগা এক্সামের পুরস্কার? প্রাইজ মানিগুলো দেওয়া শুরু হয়েছে আজকে। আর জার্সি পাঠানো হবে। মেনলি হচ্ছে বইয়ের কাজে সবাই খুব ব্যস্ত, বইয়ের কাজে সবাই খুব ব্যস্ত। এই বইয়ের কাজে ব্যস্ত হওয়ার কারণে মানে অন্য জায়গায় কেউ কোনো সময় দিতে পারতেছে না, এটা হচ্ছে মেন কারণ। ঠিক আছে, তো ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা পেয়ে যাবা, টেনশনের কিছু নাই। ঠিক আছে, মেগা এক্সামের প্রাইজ মানি কি পাইছো কেউ? আজকে থেকে তো দিয়ে শুরু করার কথা। বা ফার্স্ট লেকচার কই নেই বুঝবো? হ্যাঁ বুঝবা, কোনো সমস্যা নেই। বইয়ের কাজ নিয়ে সবাই ব্যস্ত। তোমাদের যে সাইকেলের যে বই, প্রথম যে বইটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব এবং কোষ রাসায়নিক, 4টা চ্যাপ্টার নিয়ে বই আসতেছে। আমার টার্গেটে ডিসেম্বরের মধ্যেই বই আনা, ডিসেম্বরের মধ্যেই সর্বোচ্চ চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ওকে, প্রাইজ মানি পেয়ে যাবা। প্রাইজ মানি তো, প্রাইজ মানি আমি আরও আগে পাঠিয়ে দিছি তোমাদের। এখন যারা পাঠাবে তারা এখন বই নিয়ে এত ব্যস্ত, তোমরা কিভাবে পাবা বই? তোমরা হচ্ছে রম্বস পাবলিকেশন থেকে বই কিনে নিতে পারবা, শুনে কিছু নাই। হ্যাঁ, বই কিনতে হবে। বই কি ফ্রি দিব নাকি? এত বই কি ফ্রি দেওয়া সম্ভব নাকি? বই অবশ্যই কিনতে হবে, বই তো ফ্রি না, বই কিনতে হবে। কেউ এটা ভাইবো না যে বই ফ্রি পাবা, বই কিনতে হবে। আচ্ছা, না, আচ্ছা অনেক কথা হয়ে গেছে, এবার আসো আমরা ইয়ে করি। হ্যাঁ, কোর্স রচনা আগে পড়লে ভালো হবে, এটা আমিই বলছিলাম। এখন তোমাদের অনেকেরই পরীক্ষার মধ্যে পরিপাক আছে, এখন তোমরা যেভাবে পরিপাক নিয়ে কান্নাকাটি করতেছো, এই জন্য আমার পরিপাকটা আগে পড়াইতে হবে। আর একটা সব থেকে বড় যে কথাটা, আমি একটু কথা তোমাদেরকে আমি আগে বলে দিই। আচ্ছা, সাউন্ড নাই। একটা কথা বলে রাখি, একটু মন দিয়ে শোনো। একটা কথা শোনার পরে আমি ডিসিশন নিচ্ছি যে আগে পরিবারকে শেষ করে পরেরটা পরে। সে কথাটা হচ্ছে, তোমরা একজন বলছিলে যে ভাইয়া একটা সাইকেল শেষ করেন তারপর আরেক সাইকেলে যান, একই টাইমে দুটো সাইকেল কেনা খুব কঠিন। তো এই যে কথাটা বলার পরে মানে কথাটা আসলে সত্য, মানে কথাটা এমন হয়ে গেছিলো ভাই, সাইকেল একটা শেষ করে আরেকটার দিকে যান। আমাদের তো কিনতে কষ্ট হয়, আপনারা তো সাইকেল লঞ্চ করলে আপনারা পড়াই ফেলতে পারেন, আমাদের তো কষ্ট হয়। তো এটা শোনার পরে আমার কাছে মনে হলো যে ঠিক আছে ফাইন, আগে পরিপাকটা শেষ করি, পরিপাকটা শেষ হলে এই সাইকেলটা শেষ হবে। হ্যাঁ, জিনতত্ত্ব বিবর্তন থাকবে, জিনতত্ত্ব বিবর্তন অনেক পরে পড়াবো। এই সাইকেলের মধ্যে কিন্তু জিনতত্ত্ব বিবর্তন আছে, জিনতত্ত্ব বিবর্তন আরও অনেক পরে পড়াবো। রিভিশন ক্লাস পেয়ে যাবে, টেনশনের কিছু নাই। বা জিনতত্ত্ব বিবর্তন হলো সেকেন্ড ইয়ারের টপিক, এই সাইকেলের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, আর অনেক পরে পড়ানো হবে, আরও এক দেড় মাস পরে পড়ানো হবে। তো পরিপাকটা পড়ালে এই সাইকেলটা মোটামুটি একটা স্টেবল পজিশনে শেষ হবে। ঠিক আছে, তো এই জন্যে আর কি, মানে তোমাদের এই সাইকেলটা আমি মানে পুরোপুরি শেষ করে দিই পরিপাক পড়ায়, দেন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে কোর্স সেশন পাবা। ঠিক আছে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তুমি কোর্স সেশন পেয়ে যাবা, কোর্স সেশন ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, অনেক দেরি করে ক্লাস শুরু করছি। আর মানে এবার আমরা চলো, আর গল্প অনেক হয়ে গেছে, এবার আমরা পড়ার মধ্যে ঢুকে যাই। আমি ক্লাসের মধ্যে আসলে এত গল্প করা পছন্দ করি না। তারপর হেটার্সরা বলে আমি নাকি ক্লাসে অনেক ফাও পেঁচাল পারি। ঠিক আছে, হেটার্সরা বলবে এইগুলা। দেখো, আমরা এই পর্যন্ত কতদিন পড়ছি, এই পর্যন্ত কতদিন পড়ছি, কপাটিকা পর্যন্ত, কপাটিকা পর্যন্ত আমরা কত ক্লাসে পড়ছি? ঠিক আছে,
এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র শিরাতন্ত্র। তো ধমনীতন্ত্র শিরাতন্ত্রের মধ্যে এই চিত্রটা লাগে, এটা পরীক্ষায় আসে। রুই মাছের ধমনীতন্ত্র এটা পরীক্ষায় আসে, তাও কি কলেজের পরীক্ষায় আসে। এখনও পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষাটা আসে নাই, এত কঠিন চিত্র কোনো বোর্ড পরীক্ষা এখনো পর্যন্ত এটা আসে নাই। সো টেনশনে কিছু নাই। কিন্তু এই যে এই চিত্র যেটা শিরাতন্ত্র, এইটা একদমই লাগে না, কলেজের পরীক্ষাতেও আসে না। তো আমি তোমাদের নেক্সট ক্লাসে ধমনীতন্ত্রটা আঁকায় পড়াই দিব, শিরাতন্ত্রটা আমি তোমাদের জাস্ট বলে দিব এমসিকিউর জন্য কী কী লাগে, এটা আমরা আঁকাবো না। তবে এই শিরাতন্ত্রের জন্য সেপারেট একটা ভিডিও আমি তোমাদের করে দিব, রেকর্ডেড ভিডিও। যেহেতু এটা পরীক্ষা আসে না, জন্য আলাদাভাবে তোমাদের ক্লাসের মধ্যে এটা শেখায় কোনো লাভ নেই। এটা শেখার পুরো পদ্ধতি আমি রেকর্ডেড ভিডিও আকারে দিয়ে দিব, যার দরকার আছে সেখান থেকে শিখে নিবা, আমি দিব আর কোনো সিস্টেমও দেখাই দিব। বাট অ্যাগেইন আমি বলে রাখতেছি, শিরাতন্ত্র ধর্মতন্ত্র এগুলো এখনও পর্যন্ত বোর্ড পরীক্ষায় সেভাবে আসে নাই চিত্র। শিরাতন্ত্র তো কলেজেও আসে না, ঠিক আছে? তো এই কথা একটু মাথায় রাখো, হ্যাঁ। আর তারপরে আমাদের আছে হচ্ছে রুই মাছের শ্বসনতন্ত্র। তো আমরা আছে শ্বসনতন্ত্রে আগে যাব। শ্বসনতন্ত্র আগে যাওয়ার পিছনে কারণ কি, এটা তোমরা নেক্সট ক্লাসেই বুঝতে পারবা কেন আমি শ্বসনতন্ত্রে আগে গেছি, ঠিক আছে? আর অনেকে বলতেছো ভাই একটু ব্রাইটনেসটা মানে মানে একটু জুম করেন। আজকে হয়েছে কি, আমি আজকে একটু ক্যামেরার একটু ফাংশনের প্রবলেম হয়েছে, এই জন্য আজকে ক্লাস শুরু করতে দেরি হয়েছে। ক্যামেরা ফাংশনের প্রবলেমের কারণে আমি এর থেকে বেশি জুম করতে পারতেছি না, এটা নেক্সট ক্লাসে ঠিক হয়ে যাবে। টাইম থাকলে আমি ঠিক করে ফেলতে পারতাম, বাট আসলে ক্লাসের টাইম পার হয়ে যাচ্ছিলো বলে আসলে আর ওটা ঠিক করি নেই, ডাইরেক্ট ক্লাসে চলে আসছি। সো আজকে একটু জুমে একটু কষ্ট হইতে পারে, সো প্রবলেম নেই। আমি তোমাদের হচ্ছে এখন চলে যাব রুই মাছের শ্বসনতন্ত্রে। রুই মাছের কোথায় চলে যাবো? রুই মাছের শ্বসনতন্ত্রে। আচ্ছা, রুই মাছের শ্বসনতন্ত্রের মধ্যে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রুই মাছের শ্বসনের প্রধান যে অঙ্গ সেটা হচ্ছে কি, ফুলকা। কি? ফুলকা। তাহলে রুই মাছ কিসের মাধ্যমে শ্বসন চালায়? রুই মাছ ফুলকার মাধ্যমে শ্বসন চালায়। কিসের মাধ্যমে? ফুলকার মাধ্যমে। তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি রুই মাছের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র এবং প্রধান শ্বসনের জন্য যে অঙ্গ আছে সেই অঙ্গটা কি? ফুলকা। তাহলে আমরা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পড়ছিলাম, ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ কি ছিল বলো? ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ কি ছিল? ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ ছিল হচ্ছে ট্রাকিয়া। আর রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কি? রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হিসেবে আমরা কাকে পাচ্ছি? ফুলকাতে পাচ্ছি। এখন দেখো, আমরা আগের দিন যে জিনিসটা একটু পড়ছিলাম সেখান থেকে একটু বেসিক কনসেপ্ট আমাদের আসতে হবে। এই ছিল, আরে এই ছিল শিরা, সেখান থেকে তৈরি হলো সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসের পরে আমরা পাইছিলাম হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম অ্যাট্রিয়ামের পরে আমরা পাইছিলাম হচ্ছে এরকম একটা ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে এখানে একটা বাল্বের মতো তৈরি হয়েছিল বাল্বাস আর্টেরিওসাস। বাল্বাস আর্টেরিওসাস মনে আছে? এটা আগের ক্লাসের পড়া, এটা কিন্তু আগের ক্লাসের পড়া, খেয়াল করো, এটা আগের ক্লাসের পড়া। এখান থেকে একটু আমরা একটু রিপিট করি, খেয়াল করো। এটা হচ্ছে রুই মাছের অলিন্দ। আগের ক্লাস যারা পড়ো নাই তাদের একটু বুঝাই দিচ্ছি। আরে ভাই রে ভাই, মেসেজ দিতেই আছে দিতেই আছে, কেটে দিলাম তারপরও। কারা ভাই এই ক্লাসের টাইমে মেসেজ দেয়? দাঁড়াও 1 মিনিট, সাইলেন্ট করি। অলিন্দ, আর এই পার্টটা হচ্ছে নিলয়। এই পার্টটা হচ্ছে নিলয়, অলিন্দ আর নিলয়। আর এই যে পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস আগের ক্লাসে পড়া, মনে পড়ে? মনে পড়ে কি? এই বাচ্চা লোক, আগের ক্লাসে পড়া কিন্তু বালবাস আর্টারিওসাস। হ্যাঁ, আর এটার নাম ছিল সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস। বেসিক্যালি দুইটা শিরা এখানে ঢুকে, দুইটা শিরা ঢুকে এখানে সাইনাস ভেনোসাস তৈরি করে, ঠিক আছে? দুইটা শিরা প্রবেশ হয় এখানে সাইনাস ভেনোসাস তৈরি করে, তাহলে আমরা এইভাবে রাখলাম। তো এর মধ্যে মনে রাখবা, রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুইটা। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুইটা, একটা হচ্ছে এই অলিন্দ আর একটা হচ্ছে এই নিলয়। এই দুটোই কিন্তু মেন প্রকোষ্ঠ, এই দুটোই কিন্তু মেন প্রকোষ্ঠ। হ্যাঁ, সাইনাস ভেনোসাস যেটা, এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, মনে রাখবা। এটা হচ্ছে কি? উপপ্রকোষ্ঠ, আগের ক্লাসের পড়া। আমি আবার কেন রিপিট করতেছি, কারণ রুই মাছ থেকে সব থেকে বেশি সৃজনশীল তার এই হৃৎপিণ্ডের গঠন থেকেই আসে।
ওকে, সব থেকে বেশি সৃজনশীল এখান থেকে আসে। আর এই বালবাস আর্টারিওসাস এটা হচ্ছে ধমনির একটা অংশ। আর্টারিওসাস, আর্টারিও নাম শুনেই বুঝতে পারতেছি এটা ধমনিকে ইন্ডিকেট করতেছে। আর হাড় থেকে যে বের হয়ে যায় সেই ধমনি, হাড়ের দিকে যে ঢুকে সে হচ্ছে শিরা। এই জন্য দেখো সাইনাস ভেনোসাস, ভেইন, ভেইন মানে কি শিরা, এই যে হাড়ের দিকে ঢুকতেছে এই জন্য শিরা। আর হাড় থেকে যে বের হয়ে যায় সে ধমনি। তাহলে বালবাস আর্টারিওসাস, আর্টারি মানে ধমনি। আর্টারিটা এরকম বাল্বের মতো আকার ধারণ করে, যে এরকম বাল্বের মতো, এরকম বাল্বের মতো আকার ধারণ করে, এই জন্যে এটার নাম বালবাস আর্টারিওসাস। এবং এই আর্টারিটা বের হবে, কি হবে, বের হবে। খেয়াল করো ভাইয়া, রুই মাছের মধ্যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকতেছে, রাইট? রুই মাছের হাড়ের ভিতরে শুধুমাত্র কি রক্ত ঢুকতেছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকতেছে, রাইট? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকতেছে এবং বেরো হচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আমি অন্যটা কালার দিয়ে যদি দেখাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকলো এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই বের হইলো। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি হৃৎপিণ্ড বলছি? এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা শিরা হৃৎপিণ্ড বলছি। কি হৃৎপিণ্ড বলছি? শিরা হৃৎপিণ্ড বলছি। এটাও কিন্তু সৃজনশীলের 2 নম্বরের একটা প্রশ্ন। রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলা হয়? এটা কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন। ওকে, রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলা হয়? ফাইন, গেল। এবং দেখো, হার্ট থেকে রক্ত ঢুকে, হার্টে রক্ত ঢুকে হার্ট থেকে বের হয়ে গেছে। মানুষের ফুসফুসে কি হয়? আগে হার্টের, মানুষের ক্ষেত্রে কি হয়? আগে হার্টে ঢুকে তারপরে ফুসফুসে যায় অক্সিজেন যুক্ত হইতে। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত হয়ে আবার হার্টে আসে, তারপর সারা দেহে যায়। তাহলে কয়বার চক্র হয় মানুষের দেহে? মানুষের দেহে কয়বার চক্র হয়? 2 বার। রুই মাসে 1 বার। তাহলে এটাও কিন্তু হয় যে রুই মাছের সংবহনটা কি এক চক্রিক সংবহন, এক চাক্রিক, এক চাক্রিক সংবহন। রুই মাছের সংবহনটা কেমন? এক চাক্রিক সংবহন। এটাও কিন্তু সিকিউ এর 2 নম্বরের প্রশ্ন। তাহলে 2টা সৃজনশীলের প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে রুই মাছের হৃৎপিণ্ডকে কেন শিরা হৃৎপিণ্ড বলে, আর রুই মাছের সংবহনটা কেন এক চাক্রিক সংবহন। এক চাক্রিক সংবহন কেন? কারণ হার্টে একবার রক্ত ঢুকছে এবং বের হয়ে গেছে, পুনরায় হার্টের ফেরত আসে নাই। পুনরায় যখন আসছে তখন অন্য একটা সাইকেলে রক্ত আসছে। অর্থাৎ এখানে একটা হৃদচক্র সম্পন্ন হইতে রক্ত একবারই ঢুকে, মানুষের মতো 2 বার না। শুধু শুধু কেবল কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঢুকে, এজন্য এক চাক্রিক সংবহন। আমি বারবার বলতেছি কথাটা। আর রুই মাছের হৃৎপিণ্ডের গঠন কি? হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের গঠন কপাটিকা সহ সিকিউ এর সিতে আসে, সৃজনশীলের 3 নম্বরে আসে। তাহলে এগুলো কিসের প্রশ্ন বলো? মেমোরাইজ কনসেপ্ট না নলেজ? বলো, মেমোরাইজ কনসেপ্ট না নলেজ? এগুলো সবগুলাই এক্সট্রিম লেভেলের নলেজ, নলেজের প্রশ্ন। এগুলো সবগুলো কিন্তু নলেজের প্রশ্ন। কোথায় আসবে? সৃজনশীলে আসবে। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এইখান থেকে আমাদের আলোচনা শুরু করতে হবে। সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ঢুকলো, হৃৎপিণ্ড থেকে আবার আর্টারিয়াসিস হয়ে বের হয়ে আসলো। বের হয়ে এখন কোথায় যাবে? বের হয়ে এখন কোথায় যাবে? অ্যান্ড এই পুরো চিত্রটাকে আমাকে ছোট করে আঁকাইতে হবে, ছোট্ট করে আরেকটা ভার্সন নিতে হবে। পুরো চিত্রটা আমি কপি করে নিলাম, কপি করে এদিকে আনলাম, এদিকে একটা ছোট ভার্সন বানাবো, একটা ছোট ভার্সন বানাবো। ওকে, একটা ছোট ভার্সন বানিয়ে নিলাম এবং এখান থেকে লেভেলগুলোও সরাই দিলাম, দরকার নেই লেভেলের। বুঝছো তো? আগের চিত্রই ছোটটা ভার্সন দিয়ে নিলাম। ছোটটা ভার্সন রুই মাছের হৃৎপিণ্ডের। ওকে, খেয়াল করো, এই যে হৃৎপিণ্ডটা, এর ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে। বেসিক্যালি এখানে কি হয়েছে? এই যে আমরা যে শিরাটা পড়তেছি অ্যাকচুয়ালি আমাদের এখানে তো লাস্টে যে এই যে এখান থেকে যেটা ঢুকছে এটা কি? এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। এটার নাম কি? সাইনাস ভেনোসাস। তো সাইনাস ভেনোসাস কীভাবে তৈরি হয়েছে? সাইনাস ভেনোসাস বেসিক্যালি দেহের নিচের দিক থেকে যত রকমের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হাড়ে ঢুকছে। কি করছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কিন্তু হাড়ে ঢুকছে। ওকে, এটা তৈরি হওয়ার জন্য অনেক ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা থেকে আমরা পরে যাবো। এই যে দেহের দুই পাশ থেকে অনেক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হাড়ে ঢুকছে। তার মানে কি রক্ত নিয়ে হাড়ে ঢুকছে? কার্বন ডাইঅক্সাইড রক্ত হাড়ে ঢুকছে। কীভাবে ঢুকছে এটা আমরা নেক্সট ক্লাসে জানবো, শিরাগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। এখান থেকে যখন বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়েই তো বের হবে। এই যে বের হবে, বের হবে, ঠিক আছে, বের হবে, বের হয়ে উপরে উঠবে। কোথায় উঠবে? উপরে উঠবে। এবং উপরে উঠে একটু উপরে উঠে সে এইভাবে এদিকে একটা ব্রাঞ্চ দিবে, এদিকে একটা ব্রাঞ্চ দিবে, এদিকে একটা ব্রাঞ্চ দিবে, এদিকে একটা ব্রাঞ্চ দিবে, আবার একটু উপরে উঠবে,
এদিকে একটা ব্রাঞ্চ দিবে, এদিকে একটা ব্রাঞ্চ দিবে। দেখছো কি যুক্ত রক্ত নিয়ে দিচ্ছে বলো, কি রক্ত নিয়ে দিচ্ছে বলো, ব্রাঞ্চগুলা কি রক্ত নিয়ে দিচ্ছে। এবং সব শেষে এদিকে একটা ব্রাঞ্চ দিবে, এদিকে একটা ব্রাঞ্চ দিবে। কয়টা ব্রাঞ্চ দিল টোটাল? 4টা ব্রাঞ্চ দিল। 4 দুগুণে 2 দিকে 8টা ব্রাঞ্চ দিল, রাইট? কি যুক্ত রক্ত নিয়ে ঢুকতেছে এগুলো? অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে ঢুকতেছে। কি যুক্ত রক্ত নিয়ে ঢুকতেছে স্যার? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ঢুকতেছে। ওকে, আমি যে সময়ের কারণে তোমাদের রুই মাছ নিয়ে একটা ভিডিও বানাবো এটাও পারতেছি না। আমার একটা ভিডিও বানানো খুব ইচ্ছা, আমি পারতেছি না। তোমাদের কেটে দেখাই দিতাম পুরোপুরি যে হাড়টা কোথায় থাকে, কিভাবে যাচ্ছে, বা ব্রাঞ্চগুলো কীভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমি ভিডিও বানাইতে চেয়েও আসলে পারতেছি না। তো এখন দেখো এই যে ঢুকে গেল, বিভিন্ন দিকে যে ঢুকে গেল, কই যাবে আসলে বেসিক্যালি? দেখো রুই মাছের কানের 2 পাশে কি থাকে? কানকো থাকে, বলছিলাম না? যে কোনো মাছ টান দিলে মাছের চোখের পিছনে কানের মতো থাকে না একটা কানকো? কানকো টান দিলে আমরা ভিতরে কি পাই? কানকো টান দিলে আমরা ভিতরে কি পাই? ফুলকা পাই। বেসিক্যালি ফুলকাতে যাচ্ছে এরা। কোথায় যাচ্ছে? ফুলকাতে চলে যাচ্ছে। ফুলকা, এই লাল লাল ফুলকা। বেসিক্যালি এরা কোথায় চলে যাচ্ছে? ফুলকাতে চলে যাচ্ছে। তাহলে লাল না দিয়ে আমরা ফুলকাগুলোকে পিঙ্ক কালার দিয়ে রাখাই, পিঙ্ক। পিঙ্ক কালারটাকে আমরা ইউটিলাইজ করি। এরা বেসিক্যালি কোথায় ঢুকতেছে? এরা এরা টোটাল 4টা ফুলকা, 4টা ফুলকা। প্রতি সাইডের কয়টা করে ফুলকা? প্রতি সাইডের 4টা করে ফুলকাতে এরা ঢুকে যাচ্ছে। তাহলে এই যে প্রথম ফুলকা, প্রথম ফুলকা, এই হচ্ছে দ্বিতীয় ফুলকা, এই হচ্ছে তৃতীয় ফুলকা, এই হচ্ছে চতুর্থ ফুলকা। এর হচ্ছে কি? ফুলকা। তো এইদিকেও আছে তাহলে দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা। 4টা ফুলকার মধ্যে এরা ঢুকে গেল, রাইট? কোথায় ঢুকে গেল? 4টা ফুলকা দিকে ঢুকে গেল। পুকি ফুলকা, পুকি ফুলকা, ফুলকার মধ্যে ঢুকে গেল এরা। ফুলকার মধ্যে যে ঢুকলো, তাহলে এরা ফুলকাতে ঢুকলো, তাহলে ফুলকার জন্য এরা কি অন্তর্বাহী না বহির্বাহী বলো? ফুলকার জন্য এরা কি অন্তর্বাহী ধমনী হবে নাকি বহির্বাহী ধমনী হবে বলো? ফুলকার জন্য এরা কি হিসাবে কাজ করবে? ফুলকার জন্য এরা অন্তর্বাহী হিসেবে কাজ করবে, কারণ ফুলকার ভিতরে ঢুকছে, ফুলকার ভিতরে ঢুকছে, ফুলকার ভিতরে ঢুকছে। এবং হাট থেকে বেরো আসছে বলে ধমনী, হাট থেকে বেরো আসছে বলে ধমনী। তাহলে ফুলকার জন্য এগুলো অন্তর্বাহী ধমনী, অন্তর্বাহী ধমনী। ফুলকার জন্য এরা কি? অন্তর্বাহী ধমনী। ফুলকার জন্য এরা কি? ফুলকার জন্য এরা হচ্ছে অন্তর্বাহী ধমনী, ব্রঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ব্রঙ্কিয়াল কেন? ব্রঙ্কাস মানে কি? ফুসফুস সংক্রান্ত। এই জন্য এই 4টাকে বলা হবে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। কি বলবে? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তোমাদের বইয়ের চিত্রটা খুব সুন্দর, আমি একটু বইয়ের চিত্রটা মাঝে মাঝে দেখে নিচ্ছি মিলানোর জন্য। তাহলে এটাকে আমরা বললাম কি? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এখন দেখো ফুলকাতায় যাচ্ছে, তাহলে ফুলকাতা যে কি করবে? গ্যাসের আদান প্রদান করবে, তাই না? বলতো ফুলকাতা যে এরা কি করবে? ফুলকাতে যে এরা গ্যাসের আদান প্রদান করবে। কি করবে? গ্যাসের আদান প্রদান করবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে, ফুলকার কাছ থেকে কি নিবে বলো? ফুলকার কাছ থেকে কি জাতীয় রক্ত নিবে? ফুলকার কাছ থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিবে। কি রক্ত নিবে? অক্সিজেন যুক্ত রক্ত নিবে। এবং অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যে ঘটনাটা ঘটবে, যে ঘটনাটা ঘটবে, তাহলে আমরা এর পরের স্টেপটা আঁকাই। এর একটা হয়ে গেল, এর পরের স্টেপটা আঁকাই। দেখো তাহলে আমরা পুকি ফুলকা আবার আঁকাবো। এই একটা পুকি ফুলকা, এই একটা পুকি ফুলকা, এই একটা পুকি ফুলকা, তারপরে এই আরেকটা পুকি ফুলকা। নিচের দুটো কাছাকাছি থাকে, নিচের দুটো কাছাকাছি থাকে। তাহলে এটাকে একটু উপরে সরাই দিই, পুকি ফুলকা। তেমনি এটা একটু দূরে দিব। এই একটা পুকি ফুলকা, এই একটা পুকি ফুলকা, এই একটা পুকি ফুলকা, এই একটা পুকি ফুলকা। 4টা ফুলকা। তাহলে ফুলকা কয় জোড়া? পুকি ফুলকা মানে কি? একদম জিজ্ঞেস পুকি ফুলকা মানে কি, আমি বুঝাও পুকি ফুলকা মানে কি। এখন দেখো এখন কি হবে? এই যে ফুলকায় তো অক্সিজেন যুক্ত হওয়ার জন্য ঢুকলো কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে, অক্সিজেন যুক্ত হয়ে তো বের হয়ে আসবে, রাইট? অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসবে। এই দেখো ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসলো, ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসলো, অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসলো। এই যে ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসলো, ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসলো। আর এখানে কি হবে? এই দুটো মিলিত হবে, এই, তারপরে এই, ঠিক আছে? মিলিত হবে, মিলিত হয়ে
এইভাবে একটা ব্রাঞ্চ তৈরি করবে। আর এইখানে যে গাছের মতো অংশ, এইখানে এসে আবার মিলিত হবে কারা? এরা। এই এবং এইখান থেকে একটা ব্রাঞ্চ এরকম সামনের দিকে চলে যাবে। তো রুই মাছের বুক কাটলে এরকম একটা ওয়াই আকৃতির গঠন দেখা যায়, এরকম একটা ওয়াই আকৃতির, দেখো এরকম একটা ওয়াই আকৃতির গঠন দেখা যায়। তো এই চিত্র তোমাদের লাগবে না, আমি তোমাদের বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, এরা কি হইলো, এই ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসলো, অক্সিজেন যুক্ত হয়ে কি হয়ে আসলো, বের হয়ে আসলো, অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসলো। এরাও ধমনী, এরাও ধমনী, কারণ হাট থেকে বের হয়ে এরা আসছে। তাহলে এরা ফুলকা থেকে ঢুকছে না ফুলকা থেকে বের হয়ে আসছে? বলো, এরা ফুলকাতে ঢুকছে নাকি ফুলকা থেকে বের হয়ে আসছে? এরা ফুলকা থেকে বের হয়ে আসছে, ফুলকা থেকে বের হয়ে আসছে। তাহলে এগুলো হবে বহির্বাহী, এগুলো হবে কি, বহির্বাহী, বহির্বাহী, বহির্বাহী কি ধমনী? ব্রঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এবং মিলিত হয়ে এই যে যেটা তৈরি করছে এটার নাম হবে ডরসাল অ্যাওর্টা। ডরসাল মানে পিঠের দিকে, অ্যাওর্টা এটা পিঠের দিকে থাকবে, যেটার নাম ডরসাল অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা। আর এইগুলা ফুলকায় প্রবেশ করছিল, এগুলো ফুলকায় প্রবেশ করছিল, এই জন্যে এগুলো ফুলকার জন্যে অন্তর্বাহী, এগুলো ফুলকার জন্য কি, অন্তর্বাহী, ভিতরে ঢুকছে, ব্রঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। পয়েন্ট টু বি নোটেড স্যার, এগুলো একটা চিত্র তোমাদের পরীক্ষায় লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আঁকাচ্ছি। সো দিস ইজ অ্যাবসলিউটলি কনসেপ্ট, অ্যাবসলিউটলি কনসেপ্ট। হ্যাঁ, এটা তোমাদের আঁকাইতে হবে প্র্যাকটিক্যাল খাতায়, প্র্যাকটিক্যাল খাতায় এটা আঁকাইতে হবে তোমাদের। সো এমন না যে অকাজা লাগবে, প্র্যাকটিক্যাল খাতা আঁকাইতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল খাতা আঁকাইতে হবে। তাহলে এখন দেখো, বেসিক্যালি এইটা কিন্তু এর পাশাপাশি আছে, এই জিনিসটা কিন্তু ওর পাশাপাশি আছে, মানে এটাকে নিয়ে তুমি এখানে বসাই দিতে পারবা। অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাকচুয়ালি এইখান থেকে এটা বের হয়েছে, এখান 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 থেকে এটা বের হয়েছে, পাশাপাশি, পাশাপাশি করছে ঘটনাটা, ঠিক আছে? আর এক চিত্রের মধ্যে আঁকাইলে খারাপ লাগতো দেখতে, এই জন্য আমি ভিন্ন ভিন্ন দূরে চিত্রে দেখাইছি যে কীভাবে ঢুকলো কীভাবে বের হলো। তার মানে কি, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে গেল, হার্ট থেকে ফুলকায় গেল, ফুলকায় ঢুকলো ধমনির মাধ্যমে, ঢুকে ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে আবার বের হয়ে আসলো ধমনির মাধ্যমে। এবার এরা কই যাবে বলো, এবার এরা কই যাবে? ডরসাল অ্যাওর্টা এখন বোঝার দরকার নেই, এরা কই যাবে এখন? এরা রুই মাছের এই অক্সিজেন যুক্ত রক্ত কোষে কোষে চলে যাবে, রুই মাছের কোষে কোষে সারা দেহে চলে যাবে, রুই মাছের কোষে কোষে সারা দেহে চলে যাবে, কোষে কোষে সারা দেহে চলে যাবে। কোষে কোষে সারা দেহে যাওয়ার পরে সারা দেহ থেকে কোষে দিয়ে, সারা দেহ থেকে কোষের মধ্যে দিয়ে তারা আবার কি যুক্ত হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যাবে। কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিবে, তাহলে সারা দেহের কোষে কোষে অক্সিজেন পৌঁছাই দিবে, কোষের যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা নিবে, সেই কার্বন ডাইঅক্সাইড যে আবার হার্টে যাবে, হার্ট থেকে আবার অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনির মাধ্যমে ফুলকায় যাবে, ফুলকা থেকে অক্সিজেন নিবে, নিয়ে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনির মাধ্যমে কোথায় যাবে? ফুল বের হয়ে আসবে, বের হয়ে এসে সারা দেহে যাবে, সারা দেহ থেকে শিরাতন্ত্রের মাধ্যমে আবার হার্টে যাবে, চক্রাকারে চলতে থাকবে। তাহলে এই হচ্ছে ধমনীতন্ত্র, এখান থেকে আমরা শিরাতন্ত্র দেখব। তাহলে ফুলকার গুরুত্ব বুঝছি, বলো ফুলকার গুরুত্ব বুঝছি? তাহলে আমি এতক্ষণ তোমাদেরকে অ্যাকচুয়ালি ফুলকার গুরুত্বটা তোমাদেরকে বুঝাইলাম, ফুলকার গুরুত্ব বুঝাইলাম, কনসেপ্ট। তাহলে ফুলকা কয়টা? চারটা, চারটা, চার জোড়া। তাহলে রুই মাছটা কোথায় আছে অ্যাকচুয়ালি? তাহলে রুই মাছটা অ্যাকচুয়ালি কোথায় আছে? তাহলে এটা একটু জানা দরকার যে কাহা হে এই রুই মাছ। এই ছবিটা আমি আবার একটা কপি করলাম, এই ছবিটা আমি আবার একটা কপি করব, কপি করে ওইদিকে নিব। এগুলো সব কনসেপ্ট, হ্যাঁ সবই কনসেপ্ট, এগুলো সব কনসেপ্ট হ্যাঁ। এই এই ফুলকাগুলো দেখলাম, তো এবার আমরা ফুলকাগুলাকে সুন্দর করে কালারফুল করে দিই। ফুলকাগুলোকে কালারফুল করে দিই। দেখো ফুলকা তাহলে কয় জোড়া? চার জোড়া। রুই মাছের ফুলকা কয় জোড়া? চার জোড়া ফুলকা। কয় জোড়া ফুলকা? চার জোড়া ফুলকা।
কিন্তু আরেকটা ফুলকার মতো গঠন আছে, এটাকে বলে সিউডো ব্রাঙ্ক, ওটাকে বলে সিউডো ব্রাঙ্ক, ওটা ফুলকা না। দেখো ব্রাঙ্ক মানে, ব্রাঙ্ক বলতে ব্রঙ্কাস বলতে ফুসফুস বা ফুলকা বোঝাইছে, কিন্তু এর নাম সিউডো ব্রাঙ্ক। সিউডো মানে কি বলো? সিউডো পড়াইছি তোমাদের, সিউডো সিলম পড়াইছি, ওর নাম কি? সিউডো সিলম পড়াইছি, কিন্তু সিউডো মানে কি? মিথ্যা। মানে এটা কিন্তু ফুলকা না, ফুলকার মতো গঠন, ফুলকা হইতে চাইছিল বাট পরিণত হইতে পারে নাই। অ্যাকচুয়ালি ফুলকা কয়টা? অ্যাকচুয়ালি ফুলকা কয়টা? চারটা। আর উপরে যেটা আছে ওটা সিউডো ব্রাঙ্ক। ব্রাঙ্ক, ব্রাঙ্ক মানে আসছে ব্রঙ্কাস বা ফুসফুস থেকে বা ফুলকা থেকে, আর সিউডো মানে মিথ্যা, মানে মিথ্যা ফুসফুস, মিথ্যা ফুলকা। ওটা ফুলকার মতো না, ফুলকার মতো গঠন পাইছে বাট পুরোপুরি কার্যকর না, ওটা আমরা আঁকাই দিলাম এখানে। ব্যাস অ্যাকচুয়ালি ফুলকা কিন্তু চারটা চারটা, চার জোড়া। ঠিক আছে, এখন দেখো গঠনটা কি আসলে মাছের, খুবই সহজ, খুবই সহজ। এই এই হচ্ছে মাছের গঠন। এই হচ্ছে মাছের গঠন, এবং এইখান থেকে মাছের বুক, বুক, এই ধরো বক্ষ পাখনা, এই হচ্ছে বক্ষ পাখনা। বুক অঞ্চলে, বক্ষ দেশে হচ্ছে মাছটা থাকে। এই হচ্ছে মাছের বুক, এই হচ্ছে মাছের গঠন। এখানে আছে কানকো, এই কানকো টান দিলেই তুমি ফুলকা দেখতে পারবা। এটা হচ্ছে কানকো, এটা হচ্ছে সেই কানকো, এটা হচ্ছে অপারকুলাম নামক ঢাকনা। এটা হচ্ছে কি ঢাকনা? সেই অপারকুলাম নামক ঢাকনা। এটা কেন আঁকালাম এটা একটু পরে বুঝবা। এটাই সেই অপারকুলাম নামক ঢাকনা, এটাই সেই অপারকুলাম নামক ঢাকনা, যে টান দিলে তুমি ইয়ে করতে পারবা। ঠিক আছে, আর এই হচ্ছে মাছ। ঠিক আছে, এখানে তার একটা চোখ আছে, এখানে তার একটা চোখ আছে। ওকে, কনসেপ্ট। আসো, কনসেপ্ট কিন্তু, কনসেপ্ট। চোখ, ম্যাক্সিলারি বারবেল, নাসারন্ধ্র। খেয়াল করো, এক্স্যাক্টলি এই জায়গাটাই কিন্তু এই কান করা থাকে, তাই না? দেখো তো, এই জায়গায় কান করা থাকে না? এই জায়গায় কিন্তু কান করা থাকে, এবং এই কানকর মধ্যেই এই সেই পুকি ফুলকা। এই ধরো প্রথম, এই হচ্ছে দ্বিতীয়, এই হচ্ছে তৃতীয়, এই হচ্ছে চতুর্থ ফুলকা। চার জোড়া ফুলকা এখানে আছে। ঠিক আছে, চার জোড়া ফুলকা। তো এই চার জোড়া ফুলকা, এই যে ফুলকা, চার জোড়া ফুলকা, চার জোড়া ফুলকা। তাহলে এটা এইদিকে আছে, ওইদিকেও আছে। এই জিনিসটা কি, এইদিকেও আছে, মাছের ওইদিকেও আছে। তাহলে ফুলকা রাখার জন্য এখানে যে ঢাকনাটা থাকে, এই ঢাকনাটার নাম কি? অপারকুলাম ঢাকনা, অপার কুলাম বা কানকো। কানকোকে বলতেছে অপারকুলাম। আর ঠিক কানকোকে ঢাকার জন্য আরও একটা পাতলা পর্দার মতো থাকে, এই পর্দার নাম কি পর্দা? আরেকটা পাতলা পর্দা থাকে, এটা হচ্ছে ঢাকনির মতো। ফুল কানকো তো একটা ঢাকনি, তারপরে আরও একটা ঢাকনি থাকে পুরোপুরি এয়ার টাইট করার জন্য। প্রথমত কানকো খুলে ফেললাম, ওই কানকোর নিচে আরও একটা ঢাকনি থাকে পুরাপুরি কি করার জন্যে? পুরাপুরি এটাকে এয়ার টাইট করার জন্য, যাতে একদম পুরোপুরি ঢেকে থাকতে পারে। ওটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টাগাল পর্দা। কি পর্দা? ব্রাঙ্কিও, ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। কি পর্দা? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কি করতেছে? ফুলকাকে ঢেকে রাখতেছে, কানকোকে ঢেকে রাখতেছে। এটা একটু মেমোরাইজের জন্য পড়ে রাখবা, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এখন খেয়াল করো, এই যে যে ফাঁকা জায়গাটা, অ্যাকচুয়ালি ফুলকা কয়টা ছিল? চারটা, আর একটা সিউডোব্রাঙ্ক ছিল। তাহলে এখন বলতো তো ফুলকা ছিদ্র করা থাকবে, তাহলে এখানে বলতো ফুলকা ছিদ্র করা থাকবে, বলো। ফুলকা ছিদ্র করা থাকে, এক পাশে করা করে থাকে, কয় জোড়া থাকবে ফুলকা ছিদ্র? বলো, মাথা কাটায় বলো। চারটা ফুলকার জন্য তো চারটা ছিদ্র লাগবেই, চারটা ফুলকার জন্য তো চারটা ছিদ্র লাগবেই। আর ওটা আছে সিউডোব্রাঙ্ক, তাহলে 5 জোড়া। তাহলে ফুলকা ছিদ্র কয় জোড়া? 5 জোড়া। ফুলকা ছিদ্র কয় জোড়া? 5 জোড়া। এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো দাগায় রাখো, লিখে রাখো। 5 জোড়া ফুলকা, ফুলকা ছিদ্র থাকে, 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। এক্সট্রা ইনফো হিসেবে দাগায় রাখো।
মাজদা ম্যাডামের তথ্য, এটাই ফুলকারন্ধ্র। মনে আছে গলবিলীয় ফুলকারন্ধ্র, মনে আছে গলবিলীয় ফুলকারন্ধ্র, এই সে ফুলকারন্ধ্র। মাজদা ম্যাডাম, মাজদা ম্যাডামের তথ্য, এক্সট্রা তথ্য দাগায় রাখো। কেন 5 জোড়া হয়েছে বুঝছো? 5 জোড়া কেন হয়েছে বুঝছো গো? এম মানে মেমোরাইজ, মুখস্থ করতে হবে। এম মানে মেমোরাইজ, যেগুলো পাশে এম লিখে রাখতে সেগুলো মেমোরাইজ। নতুন যারা যারা স্টুডেন্ট তাদেরকে বলে রাখি, যেটার উপর কনসেপ্ট লিখে রাখবো এটা তোমার লিখবাও না আঁকাবাও না, এটা জেনে রাখো, খালি পরীক্ষায় আসবে না। যেটা পাশে এম লিখে রাখবো বুঝবা এটা সৃজনশীলে এই এমসিকিউতে আসবে, এম মানে মেমোরাইজ। আর যেটা পাশে নলেজ লিখবো বুঝবা এটা সৃজনশীলে আসবে। তাহলে কেন 5টা ফুলকা ছিদ্র বুঝছো তো? এক পাশে 5টা, এক পাশে 5টা, 5 জোড়া ফুলকা ছিদ্র কেন? আচ্ছা, কারেক্ট। এখন আসো আরেকটু ডিটেলসে যাই। একটা ফুলকা কেমন বের করি, একটা ফুলকা এখন বের করি তাহলে কেমন হবে? এই ফুলকাকে স্ট্যাবল, এই যে এই জায়গায় তো ফুলকাটা আটকানো থাকে তাই না, ফুলকাটাকে স্ট্যাবল ভাবে রাখার জন্যে, ফুলকা যাতে ভেঙে না যায়, এরকম একটা আর্চ মানে র্যাকার থাকে। এটা কি থাকে? র্যাকার। কি থাকে? একটা র্যাকার। কি থাকে? একটা র্যাকার। আমরা এই পাশে 4টা ফুলকা আছে, ওই পাশে আমাদের 4টা ফুলকা, মানে এই পাশে 4টা ফুলকা, এই পাশে 4টা ফুলকা। ঠিক আছে? এটা এটা আজমল স্যারের বই থাকলে তো আলহামদুলিল্লাহ, আমি আমার যে বই এটা আমার ঠিক পাচ্ছি না, এই জন্য আমি তোমাদের বললাম। এটা হচ্ছে র্যাকার, এটা হচ্ছে কি ফুলকা র্যাকার। র্যাকারের পরে একটা শক্ত অংশ থাকবে, এই শক্ত অংশটার নাম হবে ফুলকা আর্চ। একটা শক্ত অংশ থাকবে, যে শক্ত অংশটার নাম হবে ফুলকা আর্চ। একটা শক্ত অংশ থাকবে, এটা হচ্ছে ফুলকা আর্চ। শক্ত একটা অংশ থাকবে, এটা হচ্ছে ফুলকা আর্চ। এই যে আর্চ মানে কাটা, এটা হচ্ছে ফুলকা আর্চ। আর্চ মানে কাটা, শক্ত, ফুলকা আর্চ। এবং অসংখ্য ফুলকা সূত্র দিয়ে, অসংখ্য ফুলকা সূত্র দিয়ে তৈরি হবে ফুলকা ল্যামেলি। এই যে এরকম অসংখ্য সূত্র দিয়ে, এরকম অসংখ্য সূত্র দিয়ে ফুলকা ল্যামেলি। এই হচ্ছে একটা ফুলকা, এই হচ্ছে একটা ফুলকা। এবং এখানে অসংখ্য ফুলকা সূত্র থাকবে। কিন্তু কাহিনী এই পর্যন্ত হইলেই হইতে পারতো রাসেল ভাই, কিন্তু কাহিনী এখানেই শেষ না। এটা একটা অর্ধেক ফুলকা হইলো, এটা একটা অর্ধেক ফুলকা হইলো, অর্ধেক ফুলকা। ইটস জাস্ট হাফ ফুলকা। এটা হচ্ছে একটা হাফ ফুলকা অ্যাকচুয়ালি। এটা একটা হাফ ফুলকা। এর পাশে আরো একটা থাকবে সাথে লাগানো অবস্থায়, লাগানো অবস্থায় আরো একটা থাকবে একসাথে। মানে একটা ফুলকা বেসিক্যালি তার 2টা ভাগ। একটা ফুলকার বেসিক্যালি কয়টা ভাগ? 2টা ভাগ। একটা ফুলকার কয়টা ভাগ? 2টা ভাগ, ফুলের মতো। এই হচ্ছে পূর্ণাঙ্গ ফুলকা। অর্থাৎ এই হচ্ছে একটা ফুলকা, একটা ফুলকা এরকম 4টা থাকবে। এই হচ্ছে একটা ফুলকা। আঙুলগুলো হচ্ছে ফুলকা সূত্রক, এটা হচ্ছে ফুলকা ফুলকা আর্চ, আর এটা ধরো ফুলকার আকার। কবজির হচ্ছে ফুলকার আকার, দেখো কবজি হচ্ছে ফুলকার আকার, তালুটা হচ্ছে ফুলকা আর্চ, আর আঙুলগুলো হচ্ছে ফুলকার সুতা। এই পুরো হচ্ছে একটা ফুলকা। এরকম 4টা আছে, এরকম 4জনের হাত একসাথে করলে যেরকম হবে, এটা হচ্ছে একটা ফুলকা, এক সেট ফুলকা এক পাশে। তাহলে এই পাশে এরকম 4টা আছে। আমি যদি অর্ধেক নিই এটা হবে হেমি ব্রাঙ্ক। অর্ধেক নিলে কি হবে? হেমি ব্রাঙ্ক। অর্ধেক 2টা মিলে হোলো ব্রাঙ্ক। অর্ধেক হচ্ছে হেমি ব্রাঙ্ক। আমি আগে অর্ধেক আঁকাইছিলাম, পিছনে আরেকটা আঁকাইলাম, এই হচ্ছে হোলো ব্রাঙ্ক, পূর্ণাঙ্গ একটা ফুলকা। মাঝখানে আবার কি থাকবে জানো? দুটার মাঝখানে একটা স্যাপটাম থাকবে, এরকম একটা স্যাপটাম থাকবে, বিভেদক। ফুলকা ব্যবধায়ক বলা হয় এটাকে। এই এই হচ্ছে একটা ফুলকা। এরকম আরেকটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, 4টা ফুলকা থাকবে এরকম এক সাইডে। এই হচ্ছে ফুলকার গঠন, এই হচ্ছে অ্যাকচুয়াল ফুলকার গঠন। এখন আমরা যেটা দেখবো অ্যাকচুয়ালি কি হয়, ওই রক্তনালিকার কথা বললাম না, অন্তর্বাহী আর বহির্বাহী, অন্তর্বাহী আর বহির্বাহী। বেসিক্যালি যেটা ঘটবে, অন্তর্বাহী আর বহির্বাহী তোমাদের বইয়ে এই চিত্রটা একদমই সুন্দরভাবে দেয় নাই। বেসিক্যালি এই যে আর্চ যে জায়গাটা আছে, এই আর্চের এখান থেকেই অন্তর্বাহীটা ঢুকবে, অন্তর্বাহী ঢুকবে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, এবং অক্সিজেন যুক্ত হয়ে বহির্বাহী বের হয়ে আসবে, বহির্বাহী বের হয়ে আসবে। ঠিক আছে ভাইয়া,
অন্ত ফুলকা ছিদ্র 5 জোড়া থাকে। বুঝিনি কি বলছো। ওকে, অন্তরক, হ্যাঁ অন্তরক বা বিভেদক। এখন দেখো এই জিনিসটাকে এখন পরীক্ষার হলে আসলে আমরা কিভাবে আঁকাবো। পরীক্ষার হলে আমরা কোনটা আঁকাবো? পরীক্ষা হলে সুন্দর একটা সিস্টেম তোমাদের শেখাই দিই কিভাবে আঁকাবা। এই দিবা একটা ফুলকা সূত্রক, এই হচ্ছে ব্যবধায়ক, এই হচ্ছে আরেকটা ফুলকা সূত্রক, এইভাবে আঁকাবা। এই মাঝখানে থাকবে ব্যবধায়ক, মাঝখানে থাকবে ব্যবধায়ক, এই যে ব্যবধায়ক। ব্যবধায়ক মানে সেপারেটর, এই যে সেপারেটর ব্যবধায়ক। তাহলে দুটো ফুলকা সূত্রক, এই দুটো হচ্ছে কি ফুলকা সূত্রক, এই দুটো কি ফুলকা সূত্রক, দুটা দুই রকম হয়ে গেছে। এই দুটো হচ্ছে ফুলকা সূত্রক, ফুলকা সূত্রক। এবার এখানে এসে ফিল আপ করে দিবা। ফিল আপ করে দেওয়ার পরে তারপর দিবা ফুলকা রেখা, ফুলকা আর্চ। এই হবে ফুলকা আর্চ, এই হচ্ছে ফুলকা আর্চ, এই যে এই কালার। আর তার নিচে থাকবে রেকার, এই হচ্ছে ফুলকা রেকার। এটার নাম কি? ফুলকা রেকার। তাহলে ফুলকা আর্চ, ফুলকা রেকার আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে কোনটা কি আমরা দেখলাম, একটা মিনিট। ফুলকা আর্চ আর ফুলকা রেকারটা কিন্তু আমরা দেখলাম। ওকে, এবার দেখো এইখানে গঠনটা কেমন হবে। এটার ভিতরে রক্তনালিকা থাকবে, এটার ভিতরে রক্তনালিকা থাকবে, যাতে করে গ্যাসের আদান প্রদান করতে পারে। রক্তনালিকা থাকার জন্য এই গঠনটা এরকম হবে, এরকম হবে। এইগুলাকে বলা হবে কি, এটাকে বলা হবে ফুলকার রক্তনালিকা। তোমাদের বইয়ের মধ্যে এই চিত্রটা দেয়ই নাই, আজমল স্যারের বইয়ের মধ্যে। আগে দরকার ছিল এই এরকম দিতে হবে, এবং এটা এই পর্যন্ত যাবে। ঠিক এইখানেই অন্তর্বাহী আর বহির্বাহী ধমনীগুলো থাকবে। অন্তর্বাহী ধমনী, বহির্বাহী ধমনী, এগুলো থাকবে এখানে। এই হচ্ছে ফুলকার আকার, এই হচ্ছে একটা ফুলকা সূত্র। তো তোমরা আসলে এই চিত্রও যদি আঁকায় দিতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে। এই চিত্র আঁকায় দিতে পারলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর মাঝখানে এগুলো হচ্ছে কৌশিক জালিকা। তাহলে এটা হচ্ছে ফুলকা সূত্রক, এটা হচ্ছে ফুলকা সূত্রক, ফুলকা সূত্রক। ওকে, ফুলকা সূত্রক। তারপরে এটা হচ্ছে ফুলকা আর্চ, কাটার মতো অংশ। আর অনেকগুলো ফুলকা বসানো থাকে সূত্রক ফুলকা র্যাকারের উপর, ফুলকা র্যাকার। অনেকগুলো র্যাকারের উপর ফুলকাটা কি করে থাকে, বসানো থাকে। অনেকগুলো র্যাকের উপর কি থাকে, ফুলকাটা বসানো থাকে। মনে থাকবে, এই হচ্ছে গঠন, বেসিক গঠন। তো তোমরা এটা পড়বা, এটা তোমাদের পরীক্ষা আসবে। তো এই গঠনটা তোমাদের বইয়ে ছিল, এই গঠনটা তোমাদের বইয়ে ছিল, কই হারাই গেল? হ্যাঁ এই যে আছে 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 আছে, হ্যাঁ আছে, পাইছি, ঠিক আছে, পাইছি, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কৌশিক জালিকা, এগুলো হচ্ছে কি কৌশিক জালিকা, কৌশিক জালিকা। এই চিত্র তোমাদের পরীক্ষা আসবে, এটা তোমাদের পরীক্ষা আগাইতে হবে। ওকে, এখন অন্তর্বাহী বহির্বাহীর দিকে দিই। তাহলে এটাকে বানাই দিতে হবে বহির্বাহী, একটু উল্টা করে ফেলছিলাম আমি। এটা হচ্ছে অন্তর্বাহী, অন্তর্বাহী তাহলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঢুকবে। অন্তর্বাহী, অন্তর্বাহী, অন্তর্বাহী ধমনী যেটা তোমাদের বুঝাইছিলাম, তাহলে এটা ঢুকবে কার্বন ডাইঅক্সাইড নিয়ে। আর এখান থেকে নিচ থেকে বহির্বাহীটা বের হয়ে আসবে, এই হচ্ছে কি বহির্বাহী। এটা হবে কি বহির্বাহী। বহির্বাহী, বহির্বাহী কি করবে, বহির্বাহী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে বের হয়ে আসবে, বহির্বাহী ধমনী। তারপরে এইগুলা স্ট্রাকচার তুমি একভাবে আঁকাই দিলেই হবে, এইগুলো একভাবে দিয়ে দিলেই হবে, এইগুলা এত গুরুত্বপূর্ণ না। এই তো তুমি এইটা আঁকাবা পরীক্ষায়, এটা নলেজে লিখে রাখো। পরীক্ষায় আসবে ফুলকার গঠন, তখন তুমি এটা আঁকাবা, একটি ফুলকা সূত্রকের গঠন। ও এটা নিজেদের ভুলে গেছে, ব্যবধায়ক, আন্তঃফুলকা ব্যবধায়ক। এটাকে বলে আন্তঃফুলকা ব্যবধায়ক, শুধু ব্যবধায়ক বললেও হবে, ব্যবধায়ক বললেও হবে। তাহলে এরকম অনেকগুলো একটা পর একটা মিলে একটা পুরো। এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা সুতা, এই হচ্ছে একটা সুতা, এই যে এই দেখো, এই দেখছো, এখন বুঝছো? এই যে বুঝছো এখন কেমন হয়, বাইরে দেখো। ওকে, এইভাবে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি।
এই জিনিসটাকে। ওকে, এই যে, আর এখানে এইভাবে আঁকানো হয়েছে। তাহলে এখানে তো দুইটা ফুলকা, তাই না? এখানে তো দুইটা, মানে একটা ফুলকা দুইটা অংশ। যদি দুইটা পূর্ণ অংশ থাকে, পূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গ থাকলে বলবো হোলো ব্রাঙ্ক। হোলো মানে পূর্ণাঙ্গ, হোলো ব্রাঙ্ক। যদি পূর্ণাঙ্গ থাকে তাহলে বলবো কি? হোলো ব্রাঙ্ক। আর যদি একটা থাকে, পূর্ণাঙ্গ থাকলে বললাম হোলো ব্রাঙ্ক। আর যদি অর্ধেকটা থাকে তখন বলবো হেমি ব্রাঙ্ক। তখন কি বলবো? হেমি ব্রাঙ্ক। এখন তোমরা বলো তো, হোমো ব্রাঙ্ক আর হেমি ব্রাঙ্ক এই দুটোর মাঝখানে কি আছে বলো? হোমো ব্রাঙ্ক আর হেমি ব্রাঙ্ক এই দুটোর মাঝখানে কি আছে? এই দুটোর মাঝখানে কোন জিনিসটা আছে যার ফলে হোমো ব্রাঙ্ক আর হেমি ব্রাঙ্কটা তৈরি হতে পারছে? বলো। হোমো ব্রাঙ্ক আর হেমি ব্রাঙ্কের মাঝখানে কি আছে? হোমো ব্রাঙ্ক আর হেমি ব্রাঙ্কের মাঝখানে, বেসিক্যালি দুইটা হেমি ব্রাঙ্কের মাঝখানে আছে ব্যবধায়ক। এই দুইটা হেমি ব্রাঙ্কের মাঝখানে আছে ব্যবধায়ক। তার মানে কি, এখান থেকে যদি আমরা ভাগ করে ফেলি একটা, এখান থেকে যদি আমরা একটা ভাগ তৈরি করি, তাহলে এইটুকু হচ্ছে হেমি ব্রাঙ্ক, এইটুকু হচ্ছে হেমি ব্রাঙ্ক, দুইটা মিলে হোলো ব্রাঙ্ক, দুইটা মিলে হোলো ব্রাঙ্ক। তাহলে দুইটা হেমি ব্রাঙ্ক মিলে একটা হোলো ব্রাঙ্ক। তোমার এইটা আঁকাবা পরীক্ষায়, এইটা আঁকাবা। আঁকানোর পরে বলবা কিভাবে লিখবা, বর্ণনা কেমনে করবা, বর্ণনা কেমনে করবা। বর্ণনার মধ্যে প্রথমে লিখবা রুই মাছ ফুলকার মাধ্যমে শেষ করে। রুই মাছ চার জোড়া ফুলকা দিয়ে শ্বাস কার্য চালায়, প্রথমে লিখবা। তারপর লিখবা ফুলকা প্রকোষ্ঠে প্রতি পাশে 5টি ছিদ্রে থাকে। ফুলকায় অন্তর্বাহী ধমনী কার্বন ডাই অক্সাইড নিয়ে প্রবেশ করে, বহির্বাহী ধমনী অক্সিজেন নিয়ে নির্গত হয়। আমি কোনো মতো লিখলাম আর কি। তারপরে ফুলকা সূত্রক থাকে আর্চের উপর সাজানো অনেকগুলো সূত্রক রেকারে অবস্থান নেয়। একটি ফুলকার দুটি অংশ মিলে হয় হোলো ব্রাঙ্ক। হোলো ব্রাঙ্ক ব্যবধায়ক দিয়ে পৃথক হয়। ফুলকা সূত্রকে অসংখ্য কৌশিক জালিকা আছে। এই যদি হাতের লেখা পড়তে খুব কষ্ট হবে আমি জানি, আমি আবার বলি। রুই মাছের, এই যে এটা তুমি আঁকাবা, এই বর্ণনা লিখবা। রুই মাছের 4 জোড়া ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়। ফুলকাগুলো ফুলকা প্রকোষ্ঠে প্রতি পাশে 5টি ছিদ্রে থাকে। ফুলকা অন্তর্বাহী ধমনী কার্বন ডাই অক্সাইড নিয়ে যায় এবং বহির্বাহী ধমনী বের হয় অক্সিজেন নিয়ে। ফুলকা সূত্রক থাকে আর্চের উপরে সাজানো, আর প্রতিটি আর্চ এবং সূত্রক সাজানো থাকে রেকারের উপরে। রেকার কি দেয়? ফুলকাকে আঘাত থেকে রক্ষা করে। একটি ফুলকার দুটি অংশ থাকে, দুটি অংশ মিলে তৈরি হয় হোলো ব্রাঙ্ক। হোলো ব্রাঙ্ক দুটোকে পৃথক করে রাখে ব্যবধায়ক, এবং ফুলকা সূত্রকের মধ্যে থাকে গ্যাসের আদান প্রদান করার জন্য কৌশিক জালিকা। ঠিক আছে, এই আমি লিখলাম আর কি কোনো মধ্যে। ক্লিয়ার? পারবো? ওকে, এইবার আমরা দেখব শ্বসন কৌশল। তাহলে এই ফুলকার গঠন কিন্তু সৃজনশীলে আসে, এটা আসে সৃজনশীলে, অথবা আসে নলেজে। আরেকটা জিনিস, নলেজে মানে কি? সৃজনশীলে।
নলেজে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শ্বসন কৌশল। শ্বসন কৌশল, শ্বসন কৌশল খুবই সহজ, খুবই সহজ। পরীক্ষার হলে কেমনে আঁকাবো? শ্বসন কৌশল এখানে কি আছে? দুটি ধাপ, ধাপ দুইটি। কি কি? প্রশ্বাস ও নিঃশ্বাস। তাহলে কেমনে আঁকাবা? মুখটা আঁকানোর চেষ্টা করবা, মাছের মাছের মুখ আঁকানোর চেষ্টা করবা। এরকম একটা দিবা, আগের ওই চিত্রটাই কপি হচ্ছে, আগে যে একটা চিত্র আঁকাইছিলাম আমরা ওইটারই কপি। এই তারপর এখানে চার চার জোড়া ফুলকা দিয়ে দিবা, চার জোড়া ফুলকা, চার জোড়া ফুলকা যেভাবে দিবা, এক জোড়া, দুই, তিন, চার, তারপরে এই এক, দুই, তিন, চার, এই হচ্ছে চারটা ফুলকা দিয়ে দিলা। এটা কেমন জানি হয়েছে, এক, দুই, তিন, চার, ফুলকা দিয়ে দিলাম চারটা। তারপরে অপারকুলাম ঢাকনা দেওয়া লাগবে, তাহলে অপারকুলাম ঢাকনা দিয়ে দিব এখন। এই হচ্ছে অপারকুলাম ঢাকনা, এই হচ্ছে অপারকুলাম ঢাকনা, ঠিক আছে? এই এই হচ্ছে ফুলকার গঠন প্রাথমিকভাবে এরকম। এই এখন এখানে আমরা দেখাবো প্রশ্বাস। প্রশ্বাস, প্রশ্বাসের সময় কি হবে? মুখের দিকে, এই মুখের এখানে একটা মৌখিক কপাটিকা থাকে, মৌখিক কপাটিকা, এই কপাটিকাটা খুলে থাকে, মৌখিক কপাটিকাটা খুলে যায়, তাহলে এখানে থাকে মৌখিক কপাটিকা, মৌখিক কপাটিকা। এই মৌখিক কপাটিকাটা ওপেন, ওপেন, যার ফলে বাইরে থেকে কি প্রবেশ করবে? পানি ভিতরে প্রবেশ করবে। পানি ভিতরে প্রবেশ করার পরে, পানি যখন ভিতরে প্রবেশ করবে অর্থাৎ প্রশ্বাসের সময়, তখন এই যে এই পাশের যে অপারকুলাম ঢাকনা এবং ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আটকে যাবে, অপারকুলাম ঢাকনা এবং ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আটকে যাবে। তাহলে এইখানে এই অপারকুলাম ঢাকনা এবং ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আটকে যাবে, তাহলে এটাও এখানে দিবা যে অপারকুলাম ও ব্রাঙ্কিওস্টেগাল বন্ধ থাকবে, যাতে করে ভিতরে কি ঢুকতে পারে? ভিতরে পানি ঢুকতে পারে। তো অনেক বেশি পানি ঢুকার কারণে, অনেক বেশি পানি ঢুকার কারণে এই গলবিলের, এই গলবিলের, গলবিলের আয়তন, গলবিলের আয়তন বাড়বে। অনেক বেশি পানি ঢুকার কারণে গলবিলের আয়তন বেড়ে যাবে, ঠিক আছে? পানি বেড়ে যাবে। তো এই আয়তন বেড়ে যাওয়ার কারণে ভিতরে যখন আয়তন যখন অনেক বেড়ে যাবে, তখন এই ফুলকার ভিতর দিয়ে পানি প্রবেশ করা শুরু করবে। তখন কি হবে? এই ফুলকার ভিতর দিয়ে পানি প্রবেশ করা শুরু করবে, যে পানি, ফুলকার ভিতর দিয়ে পানি প্রবেশ করা শুরু করবে এবং এখানে গ্যাসের আদান প্রদান হয়ে যাবে। পানি থেকে অক্সিজেন ফুসফুস নিবে, ফুলকা নিবে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে এবং ফুলকার মধ্যে অক্সিজেন ঢুকে যাবে। এই হচ্ছে কি? এটাই হচ্ছে কি? প্রশ্বাস। এই হচ্ছে কি? প্রশ্বাস। এই ছিদ্র কিন্তু বন্ধ, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা এবং এই যে ফুলকার যে ছিদ্র অপারকুলাম কিন্তু বন্ধ। এবার যখন শ্বাস ত্যাগ করবে তখন কি হবে? এরকম আমরা আঁকাবো, এরকম আঁকাবো। এইখানে আমরা এই কপাটিকা খুলে রাখবো, এই ছিদ্র খুলে রাখবো, কপাটিকাটা ছিদ্র খুলে রাখবো। এই হচ্ছে চারটা ফুলকা, এই হচ্ছে চারটা ফুলকা, চারটা ফুলকা। কেন খুলে রাখছি? কারণ পানি, পানি বের হয়ে যাচ্ছে দেখানোর জন্য। পানি কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। পানি কি হয়ে যাবে? বের হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি? কারণ এই গলবিল এখন সংকোচন করবে, গলবিল সংকোচন করবে, গলবিল সংকোচন ও আয়তন হ্রাস। আয়তন হ্রাস পেলে চাপ বাড়বে, চাপ বাড়বে। আয়তন হ্রাস পেলে কি হবে? চাপ বাড়বে, চাপ বাড়বে। এই চাপে পানি বের হয়ে আসবে। আর মুখ দিয়ে যেতে পানি বের হয়ে যেতে না পারে, এই জন্য এখানে মৌখিক কপাটিকা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে। মৌখিক কপাটিকা কি থাকবে? বন্ধ থাকবে এবং এখান থেকে পানি বের হয়ে যাবে। এই হচ্ছে নিঃশ্বাস, এই হচ্ছে নিঃশ্বাস, প্রশ্বাস এবং নিঃশ্বাস। এই জিনিসে তোমাকে আঁকাইতে হবে পরীক্ষায়।
এই জিনিসটা তোমাকে পরীক্ষা আগাইতে হবে, তাহলেই হবে। তাহলে প্রশ্বাসের বেলায় কি লিখবা, কথাগুলো লিখবা। প্রশ্বাসের সময় মৌখিক কপাটিকা খোলা থাকে, ভিতরে পানি প্রবেশ করে, আয়তন বেড়ে যায়। ফুলকার ভিতর দিয়ে পানি প্রবেশ করে, ফুলকায় গ্যাসের আদান প্রদান হয়ে যায়। কিছুক্ষণ পরেই গলবিলের পেশি সংকোচনের ফলে গলবিলের পেশি সংকোচন হবে, ফলে পুরো গলবিলের আয়তন হ্রাস পাবে, পানির চাপ বেড়ে যাবে। আয়তন হ্রাস পালে চাপ বেড়ে যায়, পানির চাপ বেড়ে যাওয়ার ফলে ফুলকার যে ছিদ্র ফুলকা ছিদ্র খুলে যাবে, অপারকুলাম ঢাকনা খুলে যাবে, পানি বের হয়ে আসবে, এবং এই সময় মৌখিক কপাটিকা বন্ধ থাকবে এবং নিঃশ্বাস সম্পন্ন হবে। তাহলে এখানে একটা কথা একটু অ্যাড করে রাখো, সেটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খোলা, অপারকুলাম ও ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। দেখছো ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কেমন লাগে? ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খোলা, অপারকুলাম এবং ব্রাঙ্কিওস্টেগাল পর্দা খোলা। শেষ হয়ে গেল নলেজ। শ্বসন কৌশল, এবং এই শ্বসন কৌশলের সাথে মানুষের পার্থক্য কিন্তু পরীক্ষা আসে। ওকে, তাহলে এই হচ্ছে আমরা একটা শ্বসন পদ্ধতি শিখলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, রুই মাছের শ্বসন আরও একজন আছে, সেই নিয়ন্ত্রণ করে। রুই মাছের শ্বসন আরও একজন আছে, সেই নিয়ন্ত্রণ করে। বলতে পারবা কি? এনি আইডিয়া? আরও একটা অঙ্গ আছে, সেটা এটাকে নিয়ন্ত্রণ করে। সে অঙ্গটার নাম হচ্ছে বায়ুথলি বা পটকা। এখন আমরা সেখানে যাব। বায়ুথলি বা এয়ার ব্লাডার বা পটকা, বায়ুথলি বা এয়ার ব্লাডার বা পটকা। তাহলে এখন আমরা যাব বায়ুথলি বা এয়ার ব্লাডার বা পটকা, বায়ুথলি বা এয়ার ব্লাডার বা পটকা। পটকা থাকে না মাছের ভিতরে, পটকা। এখন এই জন্যে আমি একটা কনসেপ্ট দিব তোমাদেরকে আগে, তো তোমার এটা আঁকায়ও না, কনসেপ্ট দিব। কনসেপ্টের জন্য আমি একটা মাছ আঁকাবো। মাছটা বাইকে গেছে। ওকে, ঠিক আছে, এই মাছ। এখন দেখো মাছের এই হচ্ছে অংশ, এই হচ্ছে চোখ, এই হচ্ছে মুখ। দেখো মাছের কিন্তু পৌষ্টিকতন্ত্র আমরা পড়ি নাই, মাছের কিন্তু পরিপাকতন্ত্র আমরা পড়ি নাই। ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র বলছিলাম, মাছের কিন্তু পরিপাকতন্ত্র পড়ি না, দরকারও নাই। এই ধরো মাছ, ঘাসফড়িংয়ের গলবিল, অন্ননালী, অন্ননালীর পরে এই হচ্ছে ধরো মাছগুলির পাকস্থলী, মানে মাছের এই হচ্ছে ধরো নালী টালি আছে, এবং এইভাবে করে পায়ু দ্বারা নিষ্কান্ত হইতেছে। এটা কি? এটা হচ্ছে রুই মাছের পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য আমরা এটাকে আঁকাই নাই। এটা হচ্ছে রুই মাছের পৌষ্টিকতন্ত্র, অত বেশি গুরুত্বপূর্ণ না এটা, এটা আমাদের সিলেবাসের মধ্যেও নাই। জাস্ট আঁকাইলাম, এটা জাস্ট বুঝাই দিলাম এখানে পরিপাকতন্ত্র আছে। এটা রুই মাছের পরিপাকতন্ত্র, পরিপাক নালী, পেঁচায় টেঁচায় আছে অনেক নলেজ কিন্তু এটা। হ্যাঁ, এবং এই যে পায়ু দিয়ে বের হয়ে গেছে এখানে পৌষ্টিক নালী। তাহলে এই পর্যন্ত পাকস্থলী। তাহলে এইটা কি? এই জায়গাটা কি? তাহলে এই জায়গাটা কি? অন্ননালী হবে। এই জায়গাটা কি? অন্ননালী। এই যে এটা, তাহলে এটা যদি পাকস্থলী হয়, তাহলে পাকস্থলীর আগের অংশটা কি বলো? এই জায়গাটা যদি পুরোপুরি পাকস্থলী হয়, এই জায়গাটা যদি পুরোপুরি পাকস্থলী হয়, পাকস্থলীর আগে কি? অন্ননালী। পাকস্থলীর আগের অংশটা কি? অন্ননালী। তাহলে এটা হচ্ছে অন্ননালী। অন্ননালী, এই অন্ননালীটা চেনা গুরুত্বপূর্ণ। এই অংশটুকু হচ্ছে অন্ননালী, আমি একটু অন্য কালার দিয়ে দিই। অন্ননালীটা চেনা গুরুত্বপূর্ণ, এই হচ্ছে অন্ননালী, এটুকু অংশ হচ্ছে অন্ননালী, অন্ননালী। ওকে, ঠিক এই দিকেই রুই মাছের থাকবে, রুই মাছের সিলোমিক গহ্বরে। সিলোমিক গহ্বর মানে তো বুঝো, সিলোমের গহ্বরে এরকম একটা গঠন, ঠিক আছে নাকি? ফেসবুকে গিয়ে ক্লাস কেটে গেছে। আরে নেটের আছে কি বাজে অবস্থা।
হ্যালো, ঠিক আছে? সিগন্যাল এখন আসছে? আচ্ছা, এখন আসছে। তো যেটা বলতেছিলাম, তাহলে এই হচ্ছে পটকা, বায়ুথলি। এই পটকার দুইটা প্রকোষ্ঠ, এবং এই পটকার থেকে একটা নালী বের হয়েছে, দেখছো? পটকা থেকে একটা নালী বের হয়েছে। এই নালীটা কার সাথে কানেক্ট হয়েছে দেখো তো? পটকা থেকে যে নালীটা কানেক্ট হয়েছে, নালীটা কানেক্ট হয়েছে কার সাথে বলো? অন্ননালীর সাথে। নালীটা কার সাথে কানেক্ট হয়েছে? অন্ননালীর সাথে। এখন যদি যদি আমরা এর চিত্রটা পরীক্ষার জন্য দেখি, এবার যেটা আসবে সেটা আমরা পরীক্ষায় আঁকাবো। এবার যেটা আসবে সেটা আমরা পরীক্ষায় আঁকাবো। তাহলে এটাকে একটু উপরে তুলে দিই। এতক্ষণ যেটা বুঝেছি এটা কনসেপ্ট, পুরো চিত্রটা কনসেপ্টে দেখাইছি। এখন যেটা দেখবো সেটা হচ্ছে নলেজ। সৃজনশীলে আসলে আমরা কেমনে আঁকাবো? দেখো, এই হচ্ছে, আরে জায়গা সব খাইয়ে নিছে এটাই। দেখো, আমরা অন্ননালীটা আগাই। এই হচ্ছে অন্ননালী, ধরো এই হচ্ছে রুই মাছের অন্ননালী। অন্ননালী কি আবার চলে গেছে? তুমি ওই ভাবে চলে আসো, এই ওই ভাবে আসো। অন্ননালী, অন্ননালীর পরে এই দেখো, এইখানে আমরা রুই মাছের পটকাটা কাকাবো। পটকার দুইটা প্রকোষ্ঠ থাকে, এই হচ্ছে অগ্র প্রকোষ্ঠ, সম্মুখ প্রকোষ্ঠ, আর এই হচ্ছে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠ। দেখবা পটকার কিন্তু দুইটা অংশ থাকে, পটকার কিন্তু দুইটা অংশ থাকে, ঠিক আছে? সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এরকম দুইটা প্রকোষ্ঠ থাকে। আর পটকারও দুইটা ত্বক থাকে। এবং দেখো, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ঠিক পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে, এটা কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে বের হয় একের নালী বের হয়েছে। এই যে নালী, এই নালীটা কার সাথে কানেক্টেড? অন্য নালীর সাথে কানেক্টেড, যাতে করে এটার ভিতরে বাতাস ঢুকতে বের হতে পারে, যাতে করে বাতাস কি হতে পারে? ঢুকতে বের হতে পারে। ওকে, তাহলে এই যে যেটা, এটাই হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে কি? অন্ননালী। তোমরা ইয়াতে আসো, এই ওয়েবে আসো, আজকে ওইভাবে করো। ওকে, অন্ননালী। আর এই যে হলুদ যে নালী, এই যে হলুদ যে নালী, এইটা হচ্ছে বায়ুপূর্ণ নালী, এটার ভিতরে বাতাস থাকে, এই জন্য এটাকে নিউম্যাটিক নালী বলে। নিউম্যাটিক নালী। নিউম্যাটিক শব্দটা যেখানে পাবা বুঝবে এটা বায়ুপূর্ণ বোঝাচ্ছে। যেমন আমাদের কিছু কিছু হাড়ে বাতাস থাকে, ওটাকে নিউমেটিক বোন বলে। এই যেমন এই যে মাথার খুলির এই যে হাড়টা ফ্রন্টাল, এটাকে নিউমেটিক বোন বলে। এই যে ম্যাক্সিলা, এইখানে বাতাস থাকে, ফাঁকা গহ্বর থাকে, ওটাকে নিউমেটিক হাড় বলে। এবং এখানেই সাইনোসাইটিস হয়, তোমার মাথা ব্যথা করে। তো নিউমেটিক নালী। আর এটা হচ্ছে পটকার সম্মুখ প্রকোষ্ঠ, সম্মুখ প্রকোষ্ঠ, আর বড়টা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে? সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, কারণ এটা হচ্ছে নিউমেটিক নালী, মানে অন্ননালীর মাধ্যমে। আর নিচের দিকে আছে বেশ কিছু রক্তনালিকা, নিচের দিকে আছে বেশ কিছু রক্তনালিকা, বেশ কিছু রক্তনালিকা। এই রক্তনালিকা আবার গ্যাস গ্রন্থি তৈরি করে, গ্যাস গ্রন্থি তৈরি করে এরকম গুটি 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 তৈরি করে, গুটি গুটি গ্যাস গ্রন্থি তৈরি করে। এগুলো রক্তনালিকা, রক্তনালিকা বা কোষিক জালিকা গুটি গুটি গ্যাস গ্রন্থি তৈরি করে, যে গুটি গুটি গ্যাস গ্রন্থি, গুটি গুটি গ্যাস গ্রন্থি। এইগুলোকে একসাথে বলা রেটি মেরাবিলিয়া, এগুলোকে একসাথে বলা রেটি মেরাবিলিয়া, রেটি মেরাবিলিয়া, মেরাবিলিয়া, রেটি মেরাবিলিয়া। রেটি মেরাবিলিয়া কি? রেটা মেরাবিলিয়া হচ্ছে কৌশিক জালিকা সমৃদ্ধ গ্যাস গ্রন্থি, কৌশিক জালিকা সমৃদ্ধ গ্যাস গ্রন্থি। এরা কি করে খেয়াল করো, যখন তিনটা গ্যাসের নাম মনে রাখো, গ্যাস যেহেতু বায়ু গহ্বর বা বায়ুথলি বা পটকা, তার মানে গ্যাস থাকবে। তিনটা গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন, এই তিনটা গ্যাসের নাম মনে রাখো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। মেনলি হচ্ছে অক্সিজেন, মেনলি হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেন বেশি থাকে। এখন দেখো, এই মাছটা ধরো পানির তলদেশে আছে, মিরাবিলি মিরাবিলিয়া একই জিনিস, রেটি মিরাবিলি মিরাবিলিয়া একই জিনিস, এক বছর আর বহু বছর। ধরো মাছটা, এখন এটা সায়েন্সটা তোমাদের বুঝাই, এটা সায়েন্সটা তোমাদের বুঝাই। এখানে একটা কনসেপ্ট আছে, এখানে একটা কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট তোমরা একটু নাও। কনসেপ্ট, একটা মাছ, এটা ধরো একটা পুকুর, এটা একটা পন্ড, এটা হচ্ছে পন্ড, এটা একটা পুকুর, সুন্দর করে আঁকাই। এটা হচ্ছে পুকুর,
এটা হচ্ছে পুকুর, পুকুরের এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে কি সারফেস। সারফেস মানে কি বলো, সারফেস মানে কি? সিগন্যাল প্রবলেম হলে ওইভাবে আসো। সারফেস মানে কি? তল, পানির তল, পানির তল, পানির তল, সারফেস। ওকে, এই ধরো এখানে লতা পাতা আছে, গাছ টাছ আছে, এই হচ্ছে ধরো পাতা মাতা, ফার্ন টার্ন অনেক কিছু হয়েছে। ওকে, পুকুর। এখন ধরো একটা রুই মাছ পানির নিচে আছে, পানির নিচে আছে রুই মাছ। মানে এই রুই মাছটা পানির নিচে যখন থাকবে তখন তার পটকাটা কেমনে থাকবে জানো? এরকম সংকুচিত হয়ে থাকবে, সংকুচিত হয়ে থাকবে পটকাটা। সে যখন পানির উপরে উঠবে দেখবা পানির উপরে উঠে রুই মাছ এরম করে, দেখছো? এরম করে কেন করে? সে কি খাইতে আসে? না। সে কি হাওয়া খাইতে আসে? না। বেসিক্যালি যখন সে পানির উপরে থাকে, যখন সে পানির উপরে থাকে মাছটা, মাছটা যখন পানির উপর দিকে চলে আসবে তখন সে অনেক বেশি ভাসায় রাখার জন্যে এই বায়ুথলি বা পটকাটাকে অনেক ফুলায় ফেলবে। বায়ুথলি বা পটকার মধ্যে অনেক বেশি বাতাস ঢুকাবে, অনেক বেশি বাতাস ঢুকাবে, যাতে করে সে ভাসতে পারে, যাতে করে কি করতে পারে? ভাসতে পারে। এই যে এই জন্য সে বাতাস নেওয়ার জন্য সে খাবি খায়, বুঝছো? এই কাজটা সে এখানে করতে পারতেছে। তাহলে কি পানির বিভিন্ন স্তরে, পানির বিভিন্ন স্তরে সাঁতার কাটা, পানির বিভিন্ন স্তরে কি করতেছে? সাঁতার কাটতে একটা স্পেশালি হেল্প দিচ্ছে পটকা। আর এই বাতাসের আদান প্রদান করার জন্যেই এই রেটা মিরিবিলি কি করে, যখন ওর গ্যাসের দরকার হয় তখন অগ্র প্রকোষ্ঠ থেকে গ্যাস ঢোকে, অগ্র প্রকোষ্ঠ থেকে গ্যাস ঢোকে কোনখান থেকে? রক্তনালী থেকে। আর যখন গ্যাস ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে গ্যাস ছেড়ে দেয়, পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে গ্যাস ছেড়ে দেয়। কোথায়? এই যে এর মাধ্যমে গ্যাস ছেড়ে দিবে, এই হচ্ছে কাজ। তো যতক্ষণ সে বেঁচে থাকবে, যতক্ষণ সে বেঁচে থাকবে ততক্ষণ লাগবে। আচ্ছা, ফেসবুকে যারা যারা আসো কি এখন করতে পারতেছো ক্লাস? ফেসবুকে যারা যারা আসো এখন কি ক্লাস করতে পারতেছো? এই হচ্ছে ব্যাপার স্যাপার, এই হচ্ছে পটকার কাজ। আচ্ছা, এখন পটকার ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখো, পটকার যে প্রাচীর, পটকার প্রাচীর দ্বিস্তর বিশিষ্ট। এমসিকিউর জন্য পটকার প্রাচীর, পটকা প্রাচীর দুই স্তরের, পটকা প্রাচীর দুই স্তরের, দুই স্তরের যোজক টিস্যু, দুই স্তরের যোজক টিস্যু, এগুলো এমসিকিউর জন্য। বারেরটা হচ্ছে টিউনিকা, বারেরটার নাম হচ্ছে টিউনিকা, টিউনিক শব্দ তো আবরণ, টিউনিকা এক্সটার্না, এক্সটার্না মানে বাইরে, টিউনিকা এক্সটার্না। আর ভেতরের যে স্তরটা এটার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা, ভিতরের স্তরের নাম কি? টিউনিকা ইন্টারনা, টিউনিকা ইন্টারনা। এটা এমসিকিউ এর জন্য। পটকার যে বাইরের ত্বক, পটকার বাইরের ত্বক এই দুটো স্তরে ভাগ করা, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। রেটা মিরিবিলি কি? রেটা মিরিবিলি হচ্ছে, রেটা মিরিবিলি হচ্ছে গ্যাস গ্রন্থি সমন্বিত রক্ত জালিকা, ঠিক আছে? গ্যাস গ্রন্থিতে এদেরকে রেটা মিরিবিলি বলে, ঠিক আছে? ঘন সন্নিবেশিত কৌশিক জালিকা, কৌশিক জালিকার গুটি, এটা হচ্ছে রেটা মিরিবিলি, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, এই গ্যাস গ্রন্থির সাথে, এই গ্যাস গ্রন্থির সাথে কানেক্ট থেকে এদের অন্তকর্ণ, অন্তকর্ণ, রুই মাছের কান, অন্তকর্ণ সংযুক্ত, রুই মাছের কান এখানে সংযুক্ত, কি সংযুক্ত? অন্তকর্ণ, অন্তকর্ণ সংযুক্ত। এবং অন্তকর্ণের কিছু কর্ণাস্থি এখানে যুক্ত থাকে, কর্ণাস্থি মানে কানের হাড়, অর্থাৎ এই পটকার সাথে এদের কানের হাড্ডি কানেক্টেড, কানের হাড্ডি কানেক্টেড, যার মাধ্যমে সে শব্দ বুঝতে পারে, কানের সাথে কানেক্টেড এটা, ঠিক আছে? কানের সাথে কানেক্টেড। এবং কর্ণাস্থি থাকে এখানে, কর্ণাস্থি কানের অস্থি, এই অস্থিগুলাকে ভেবিরিয়ান অসিকল বলে, এই অস্থিগুলাকে ভেবিরিয়ান
বিজ্ঞানী ভেবিরিয়ান এটাকে আবিষ্কার করছে, ভেবিরিয়ান অসিকল বলে, ভেবিরিয়ান অসিকল বলে। কি বলে? ভেবিরিয়ান অসিকল। আমাদের কানের হাড়কে বলে ইয়ার অসিকল, ওদের কানের হাড়কে বলে ভেবিরিয়ান অসিকল। এই ভেবিরিয়ান অসিকল দিয়ে সে শব্দ বুঝতে পারে। তাহলে পটকা শব্দ তৈরি করা আর শব্দ বোঝার ক্ষমতা কিন্তু রাখে। ঠিক আছে, এই হচ্ছে ভেবিরিয়ান অসিকল, এই হচ্ছে পটকার পুরো কথাবার্তা। তাহলে পটকায় চিত্র আঁকাবো, পটকার গঠন বর্ণনা করব, পটকা থেকে বেসিক্যালি চিত্র বর্ণনা পরে পটকা থেকে সব থেকে বেশি যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে পটকার কাজ। সৃজনশীলে আসে, সিকিউতে, সিকিউ সৃজনশীল সিতে এবং ডিতে আসে পটকার কাজ। পটকার কাজ, প্রথম কাজ, প্রথম কাজ হচ্ছে প্লবতা রক্ষা। প্লবতা রক্ষা, প্লবতা মানে বুঝো, প্লবতা মানে কি বুঝো? এই যে বিভিন্ন স্তরে ভাষার যে ক্ষমতা, এটাকে বলো প্লবতা। এই প্লবতা রক্ষা, ঠিক আছে, প্লবতা রক্ষা করে অঙ্গ। গ্যাসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে সে মাছের দেহের আপেক্ষিক গুরুত্বটাকে সে নিয়ন্ত্রণ করে। গ্যাসের পরিমাণ বাড়ায় দিয়ে তার আপেক্ষিক গুরুত্ব কমায় দিয়ে সে পানির উপরে ভাসতে পারে, গ্যাসের পরিমাণ কমায় দিয়ে সে ভারী হয়ে নিচের দিকে নেমে যেতে পারে। ঠিক আছে, তারপরে তারপরে কি? বিভিন্ন গভীরতায় অভিযোজন, বিভিন্ন গভীরতায় অভিযোজন, বিভিন্ন গভীরতায় অভিযোজন করতে পারতেছে। বিভিন্ন গভীরতায় পানি কি করতে পারতেছে? অভিযোজন করতে পারতেছে। তারপরে শ্বসন, শ্বসন করতে পারতেছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মাধ্যমে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান যেহেতু বায়ুথলির মধ্যে আছে। তারপরে 4 নাম্বার হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি। প্রতিধ্বনি সৃষ্টি, যেহেতু সে ভেবেরিয়ান অসিকলের সাথে কানেক্টেড, তার মানে সে কানের সাথে কানেক্টেড, তার মানে কি? সে প্রতিধ্বনি সৃষ্টি এবং শব্দ শুনতে কি করবে? হেল্প করবে। প্রতিধ্বনি সৃষ্টি ও শব্দ, প্রতিধ্বনি সৃষ্টি ও শ্রবণ হেল্প করবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দ উৎপাদন। শব্দ উৎপাদন, শব্দ উৎপাদন, সে শব্দ উৎপাদন করতে পারে। যে নিউমেটিক নালীর সাথে কানেক্টেড না, সে অন্য নালীর সাথে কানেক্টেড, সে সেই নিউমেটিক নালীকে কম্পনের মাধ্যমে, কম্পনের মাধ্যমে সে শব্দ বুঝতে পারে। এবং চাপ নিয়ন্ত্রণ, এবং কি? চাপ নিয়ন্ত্রণ। পানির বিভিন্ন গভীরতায়, পানির বিভিন্ন গভীরতায় চাপের সাম্যাবস্থা সে রক্ষা করতে পারে। ওই ব্যাপেও সমস্যা, ওই ব্যাপেও কি সাউন্ডে প্রবলেম করতেছে? এই ওই ব্যাপে ঠিক আছে, সবাই বলতেছে ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে পটকার কাজ, বুঝছি। এটা সৃজনশীলে আসে, তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে, আমি এইটুকু বললাম। এখন আসো মেন বইয়ে, এখন আসো মেন বইয়ে। মেন বইয়ে পটকা থেকে আরেকটা জিনিস পড়ানো বাকি, একটু 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 আচ্ছা, এখান থেকে দাগাই দিব, এখান থেকে দাগাই দিব। দেখো, পটকা পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের বায়ুথলি, পৌষ্টিক নালীর উপরে অবস্থান করে। এটা তোমাদের দেখাইছি। এতে কি কি গ্যাস আছে? অধিকাংশই কার্বন ডাইঅক্সাইড, তবে সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। সিলিয়াক ও মেসেন্টেরিক ধমনির শাখা বায়ুথলিতে রক্ত সরবরাহ করে, কোনো দরকারই নাই। রুই মাছের বায়ুথলি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি খাঁজ থাকে। সামনের প্রকোষ্ঠটি ছোট আর পিছনের প্রকোষ্ঠটি বড়, অন্য নালীর সাথে সংযোগ থাকে। এটাকে নিউমেটিক নালী বলে বা ডাক্টাস নিউমেটিকাস বলে। এই যে এখানে একটা, যেসব বায়ুথলি অন্য নালীর সাথে কানেক্ট থাকবে এটাকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। যেসব বায়ুথলি অন্য নালীর সাথে কানেক্ট থাকবে কির মাধ্যমে? নিউমেটিক নালীর মাধ্যমে, এটাকে বলে ফাইসোস্টোমাস বায়ুথলি। আর যারা কানেক্ট থাকবে না তাকে বলে ফাইসোস্ক্লিটাস বায়ুথলি। ক্লিটাস থেকে মনে রাখবা কিপটা, ফাইসোস্ক্লিটাস, অর্থাৎ অন্য নালীর সাথে কানেক্ট না। কেন না জানো? ওই যে ভেবিরিয়ান অসিকলটা পড়ছিলাম না, ভেবিরিয়ান অসিকল, এই ভেবিরিয়ান সরি 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 ভুল বললাম। ওই যে নিউমেটিক নালী যেটা পড়ছিলেন, নিউমেটিক নালীটা এটা খেয়ে ফেলে মাছ নিজেই, মাছ নিজের দেহের মধ্যে রেখে শোষণ করে ফেলে। টাকি মাছ, লাটি মাছ, এরা হচ্ছে এই টাইপের। ঠিক আছে, টাকি মাছ একটা এক্সাম্পল লিখে রাখো। টাকি মাছ, টাকি মাছ হচ্ছে একটা এক্সাম্পল। টাকি মাছ, এটা এক্সট্রা ইনফো। টাকি মাছ হচ্ছে এক্সাম্পল, ওকে। তারপরে প্রধানত এর প্রাচীর দ্বিস্তর, এর বাইরের দিকে রক্তনলিকা থাকবে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। ঠিক আছে, এর প্রাচীরে কি থাকবে? গ্যাস গ্রন্থি থাকবে, লাল রঙের গ্যাস গ্রন্থি থাকবে। এদের নাম ব্রেটা মিরাবেলিয়া। এটা মিরাবেলিয়া মূলত কৌশিক জালিকার গুটি গেল। তারপরে রুই মাছের বায়ুথলি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি দিয়ে কানের সাথে কানেক্ট থাকে, এইগুলাকে ভেবেরিয়ান অসিকল বলে।
এর মাধ্যমে অন্তঃকরণে ভারসাম্য রক্ষায় হেল্প করে। অন্তঃকরণকে পেরিলিম্ফে বাহিত হয় যাওয়া, মানে অন্তঃকরণের পেরিলিম্ফ, এটা তোমরা এখনই বুঝবা না, দরকার অনেক কেটে রাখো। অন্তঃকরণের পেরিলিম্ফে বলছে কি, এই যে কাঁপবে বায়ুথলি, বায়ুথলি কাঁপার মাধ্যমে হাড্ডি কাঁপবে, হাড্ডি কেঁপে অন্তঃকরণের মধ্যে একটা তরঙ্গ তৈরি হবে, যার কারণে সে শব্দ শুনতে পারবে। ঠিক আছে, এই অন্তঃকরণের একটা অংশ হচ্ছে পেরিলিম্ফ, এটা তোমরা এখনই বুঝবা না, কেটে দিতে পারো, এটা দরকারও নাই, এটা তোমরা বুঝবা অষ্টম অধ্যায়ে পড়ার পরে। স্মার্ট বোর্ড দেখতে সমস্যা হচ্ছে তাই না? দাঁড়াও, আজকে সব দিক থেকে আসে, জ্বালাই পড়ছি আজকে। ওকে, গেল। এবার আসি বায়ুথলির কাজ, এই যে এটা গুরুত্বপূর্ণ, এটাই সৃজনশীলে আসে, সিকিউতে আসে। প্লবতা রক্ষা, বায়ুথলি প্লবতা রক্ষাকে অঙ্গ হিসেবে কাজ করে। এটির ভিতরে গ্যাসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। আপেক্ষিক গুরুত্ব কমলে সে পানিতে ভাসবে, বাড়লে ডুবে যাবে। অভিযোজন ক্ষমতা, বিভিন্ন জায়গায় ভাসতে এবং সাঁতার কাটতে হেল্প করে, তো এমনি সহজ জিনিস বোঝাই যাচ্ছে। তারপরে কি, শ্বসন। শ্বসন, বায়ুথলির অক্সিজেনের আধার হিসেবে ব্যবহৃত হয়, পানিতে অক্সিজেনের ঘাটতি দেখলে বায়ুথলির উপস্থিত গ্যাস দিয়ে সেটা পূর্ণ করে। প্রতিধ্বনি সৃষ্টি, এই যে ভেবিরিয়ান অসিকল দিয়ে অন্তঃকরণে পৌঁছে মাছ শব্দ শুনতে পারে। শব্দ উৎপাদন, এই যে নিউমেটিক নালী দিয়ে বাতাস শব্দ উৎপন্ন করে, এর মাধ্যমে সে শব্দ তৈরি করতে পারে, এবং এই শব্দ তৈরি করে সে যৌন সঙ্গীকে আকৃষ্ট করে। চাপ নিয়ন্ত্রণ, পানিতে বিভিন্ন গভীরতা ওঠানামার মাধ্যমে মাছের দেহে চাপ যে হয়, সেই চাপটা বায়ুথলি তার বাতাসের কমানো বাড়ানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। পারবো লিখতে? বায়ুথলি কিন্তু সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পারবো? বলো। যদি বায়ুথলি আসে, পারবো তো লিখতে? সৃজনশীলের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা বায়ুথলি। ওকে, শেষ। তাহলে বায়ুথলি থেকে কি লাগবে? বায়ুথলির গঠন লাগবে, বায়ুথলির কাজ লাগবে, এইটুকু, আর কিছু না। বায়ুথলির গঠনের মধ্যে কি লিখবা? দুইটা প্রকোষ্ঠ, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। কি লিখবা শোনো, সম্মুখ প্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ কানেক্ট থাকে নিউমেটিক নালীর মাধ্যমে, অন্ননালীর সাথে। নিউমেটিক নালী থাকলে ফাইসোস্টোমাস, না থাকলে ফাইসোক্লিস্টাস। দুই দুই স্তরে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। ওকে, কাছে থাকে রেটা মিরেবিলি। রেটা মিরেবিলি কি? কোষিক জালিকা সম্বন্ধ গ্যাস গ্রন্থি, দ্যাটস ইট। কাজ কি বললাম। ওকে, আচ্ছা, এর আগে শ্বসন পদ্ধতি এখানে আছে। শ্বসনের মধ্যে আমি একটু জায়গায় দিই, রুই মাছের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রের মধ্যে এই যে 4 জোড়া ফুলকা থাকে, ফুলকাগুলো চিউনির মতো দেখতে, ফুলকা সূত্রক থাকে। তারপরে অর্ধাংশকে বলে হেমিব্রাঙ্ক, দুটা হেমিব্রাঙ্ক মিলে গঠিত হয় হোলোব্রাঙ্ক। এরপরে কিছু লাগবে না। ল্যামিলিগুলো কোষিক জালিকা সমৃদ্ধ, শুল্কাগুলো কোষিক জালিকা সমৃদ্ধ, অ্যাপিথেলিয়ামে আবৃত, মানে আবরণ দিয়ে আবৃত। একদিকে অন্তর্বাহী ঢুকে আরেকদিকে বহির্বাহী বের হয়, এটা তোমাদের দেখাইছি। দুইটি ফুলকা থেকে মোট চার জোড়া ফুলকা অবস্থান করে। অপারকুলাম বা ঢাকনাতে ঢাকা থাকে, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে, ফুলকা আর্চ থাকে, 5টি করে ফুলকা আর্চ থাকে। এই যে হাইওয়েট থেকে আসা সিউডোব্রাঙ্ক থাকে, ঠিক আছে, ওই যে সিউডোব্রাঙ্ক যেটা বলছিলাম। এক সারি ফুলকা আর্চের ভিতরের দিকে গলবিলের থেকে কয়েকটি ভাঁজের সৃষ্টি হয়, একে ফুলকা রেকার বলে। এটা ছাকনি হিসেবে কাজ করে এবং আঘাত থেকে রক্ষা করে। এই যে শ্বসন কৌশল। শ্বসন কৌশল আমি যেভাবে বলে দিচ্ছি এভাবেই লিখবা। শ্বসন কৌশল হচ্ছে প্রশ্বাসের নিঃশ্বাস, প্রশ্বাসের নিঃশ্বাস, শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ, আমি যেভাবে বলে দিছি সেভাবে লিখবা। শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ, এই চিত্র আঁকাবা, আমি যেভাবে বলছি সেভাবে লিখবা। ওকে, থামো। রুই মাছের ফুসফুসের সাথে, ফুলকার সাথে মানুষের ফুলকা, বোর্ডে আসছে অলরেডি, বোর্ড কোশ্চেন সিকিউ এর ডিতে, এটা অলরেডি আসছে, এটা অলরেডি বোর্ড পরীক্ষায় আসছে। রুই মাছের ফুলকার সাথে ফুসফুসের। বইয়ের সি চিত্রটা একটু বোঝান, দরকার নাই, আমি যেটা পড়াইছি এটাই। বইয়ের সি চিত্র কোনটা আবার? বুঝছি কোনটার কথা বলছে, যে এইটা বলছে, এই যে অন্তর্বাহী ঢুকছে, বহির্বাহী বের হইছে, মাঝখানে কৌশিক নালিকা। এটা হচ্ছে ফুলকার একটা সুতাকে তুমি যদি কাটো তাহলে সেটা দেখতে কেমন।